জামাতের সাথে এক ধরনের সম্পর্ক রাখেন তুরস্কের রাজনৈতিক ধর্মীয় নেতারা। মানে ইডিওলজিক্যাল সম্পর্ক দিয়ে যে ব্যবসা করা যাবে সেটা কিন্তু ঠিক না। পাকিস্তানের নিজের অর্থনীতি তো কোমর ভাঙা, তাহলে পাকিস্তানের সাথে আমাদের কিসের সম্পর্ক? তারা ঘুমের মধ্যেও অ্যান্টি পাকিস্তান দেখে, আর পাকিস্তানের আবার ওই anti-India ভারত দেখে। দেখে। ইদানিং আন্তর্জাতিক যদি রাজনীতি খেয়াল করি, তুরস্ক কিন্তু বলা হয় যে হঠাৎ করে তারা গত কয়েক বছর ৩-৪ বছরে তুরস্ক হঠাৎ করে লাইমলাইটে চলে এসেছে। এবং তুরস্ক লাইমলাইটে আসছে সেটা খবর না। আমাদের কাছে খবর হচ্ছে বাংলাদেশে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল, তখন কিন্তু বাংলাদেশের সাথে কেন জানি তুরস্কের খুব দহরম-মহরম বেড়ে গেল। কারণটা কি জামায়াত? কারণ আমরা দেখেছি আন্তর্জাতিক অনেক পত্রিকা, বিশেষ করে তুরস্কের সাবা পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা আমরা দেখেছি যে জামাতের সাথে ভেতরে এক ধরনের সম্পর্ক রাখেন তুরস্কের রাজনৈতিক ধর্মীয় নেতারা। একটা জিনিস খেয়াল রাখা দরকার, মানে ইডিওলজিক্যাল সম্পর্ক দিয়ে যে ব্যবসা করা যাবে সেটা কিন্তু ঠিক না। ব্যবসাটা কিন্তু মূলত প্রফিটের ব্যাপার। তুরস্ক সে দেখতে চাইবে যে বাংলাদেশে কোনটার ব্যাপারে ইনভেস্ট করলে তার প্রফিটটা হবে। সে আপাতত দেখতে পাচ্ছে, আমি যদি এক্সাম্পল দেই, যে নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ হয়তো ড্রোন টেকনোলজি, মিসাইল এই ধরনের জিনিসগুলো বাংলাদেশে সাথে তার হলে তার একটা প্রফিট হতে হবে। সেই প্রফিট হলো মেইন। তার ইডিওলজিক্যাল কোন দলের সাথে কি আছে না আছে সেইটা আমার মনে হয় না। কারণ হচ্ছে যে ওই প্রফিটটাকে রাখতে হলে বাংলাদেশ কি চাচ্ছে এবং সে কতখানি দিতে পারবে, তার আদৌ ওই কাঠামো দরকার কিনা সেটা তো বাংলাদেশ দেখতে হবে। কারণ তার তো মানে অফুরন্ত তার সম্পদ না, তাকে তো বাছাই করে নিতে হবে যে আমি কোন দেশের সাথে সম্পর্ক করলে আমার ব্যবসায়ীরা লাভ করবে। অন্য কথা, আমার ব্যবসায়ীদের এখন দেখতে হবে, এখন ব্যবসায়ীরা তুরস্কের সাথে ব্যবসা করলে তার কি লাভ সেটা সে দেখবেই। সে তার সাথে অন্য দেশের সাথে আমার মানে আমি যেটা বারবার বলছি যে অনেক সময় পাকিস্তানের কথা বলা হয় যে পাকিস্তানের সাথে সম্পর্ক হচ্ছে ইত্যাদি। রাজনৈতিক সদিচ্ছা আছে কিন্তু দুটো দেশেরই। এটা যে প্রথমবার হয়েছে তা না। ৭৫-এর পরেও কিন্তু একটা বিশাল রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছিল, দুটো দেশ যেন একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করে। সেটা কি দুটি দেশ মুসলিম হবার কারণে বেশি প্রায়োরিটি পেয়েছে নাকি? কিছুটা তাও হতে পারে, কিছুটা ভারতের কারণে, ভারত অ্যান্টি ইন্ডিয়া যেই কারণেই হোক না হলো। কারণ ভারত আর পাকিস্তানের মধ্যে এই জিনিসটা সবসময় কাজ করে। ভারতের, আমি যেটা সবসময় বলতাম ওদের, যে তারা ঘুমের মধ্যেও অ্যান্টি পাকিস্তান দেখে, আর পাকিস্তানের আবার ওই অ্যান্টি anti-India ভারত দেখে। দেখে, তাই না? সেই জায়গায় আমি যেতে চাচ্ছি। আমার কথা হচ্ছে যে এই সদিচ্ছা কিন্তু আগেও তৈরি হয়েছিল, এবারেও সদিচ্ছা তৈরি হয়েছে। কিন্তু এই সদিচ্ছা তৈরি হলেই যে এটার ব্যবসায় যাবে তা না। ব্যবসা তো তার কাঠামোর মধ্যে চলবে। যেটা বললাম, স্মাগলিং তো এখনো চলছে বিশাল, তাই না? ও তো তার কাঠামো আলাদা। তো সেই জায়গায় যদি আমি একটু দৃষ্টি দেই, আমার এখন পর্যন্ত কি বলা হয়, ১ বিলিয়নও হয়নি কিন্তু। তুরস্কের সাথে। না, আমি পাকিস্তানটা আগে বুঝাচ্ছি। পাকিস্তানের সাথে আমার ১ বিলিয়নও হয়নি। মানে আ মানে মিলিয়নে তার আমার হচ্ছে। কারণ হচ্ছে যে আমি বলতে পারি যে সদিচ্ছা। কিন্তু ব্যবসায়ী ১ম বার হয়তো বলে ঠিক আছে, সরকার বলতেছে ঠিক আছে আমি যাই একটু এটি করি। কিন্তু সে তো দেখবে যে আমার ইনভেস্টমেন্টে আমি রিটার্নটা পাচ্ছি কিনা। নাহলে কেন সে ব্যবসা করতে যাবে? সে যদি দেখে যে থাইল্যান্ড থেকে সস্তায় পাচ্ছে, সে অদ্ভুত যাবে কেন? আমি কথা এক্সাম্পল দিচ্ছি। তাই না? সে যদি দেখে যে আমার নেইবারিং কান্ট্রি থেকে আমি এই জিনিসটা নিতে পারছি অল্প দামে, আমি ওই দেশে কেন আমি যাব? সেই জায়গায় খেয়াল রাখতে হবে যে ব্যবসার কাঠামোটা কিন্তু আলাদা। তুরস্কের ব্যাপারে ব্যতিক্রম কিছু না। এবং তুরস্কের এটাও মনে রাখতে হবে, তুরস্কর সাথে বাংলাদেশের কিন্তু ঐতিহাসিক সম্পর্ক। আমি ভুলে গেছি। টার্কসরা কিন্তু বাংলাদেশে মানে অ্যা মানে হিসাবে করলে ১৫০ থেকে ২০০ বছর রাজত্ব করেছে টার্কসরা। তাই? হ্যাঁ, মানুষ ভুলে গেছে এটা। মোগলসরা কিন্তু চাগাতাই টার্কস। মোগলরা ৩৩১ বছর, ৩31 ইয়ার্স ছিল মোগলসরা। তার আগে যে সুলতান ডায়নেস্টি, তারাও কিন্তু ৩০০ বছর ছিল। মোগলসরা কিন্তু চাগাতাই টার্কস, তারা পুরাটা কিন্তু মঙ্গলস না। তারা মঙ্গলস আর টার্কসের সম্মিলন। এবং সেই জায়গায় যদি আমরা খেয়াল রাখি, এই ৩০০ আর ৩০০-৬০০ বছর মধ্যে বেঙ্গলে
টার্কসদের, যার জন্য অনেক কথাবার্তা আমাদের বাংলায় কিন্তু তুর্কি শব্দ আছে। মানে আমরা তুরস্ক বাংলাদেশ ভাই ভাই বলা যায়? একেবারেই, মানে এটা অনেকে বুঝতে চায় না যে আমাদের ভাষার মধ্যে তুর্কি শব্দ আছে। তাদের অনেক কি বলা হয়, তাদের যারা হিরোজ, তারাও বেঙ্গলের সাথে সম্পর্ক আছে। সো বেঙ্গলের প্রতি টার্কির একটা মানে আমরা এখন টার্কিকে থেকে ছোট দেখছি, কিন্তু টার্কি তো অটোমান এম্পায়ারের একটা অংশ, অংশ। তাই না? এটা আমরা ভুলে যাই। তারপরে যদি আমি মোগলটাকে যদি দেখি, চাগাতাই টার্কস, মানে এই এই জায়গায় মানুষ কিন্তু অনেক ভুলে গেছে যে টার্কসরা কেন এখানে। এই একই কারণে টার্কসরা কিন্তু আবার রোহিঙ্গাদের ব্যাপারেও কিন্তু তাদের একটা বিশাল সফট কর্নার আছে ঐতিহাসিকভাবেই। ঠিক আছে? সো শুধু যে ইসলাম বললে হবে না, এটা তার সিভিলাইজেশন থেকে শুরু করে তার ইতিহাসে যদি আমরা যেতে পারি। কিন্তু ঘুরে ফিরে যে কথাটা মানে বলতে চাচ্ছি, সে তো তার ব্যবসাটা দেখবে। সে দেখতে পাচ্ছে যে হ্যাঁ, এই ধরনের যেই সরকার এসেছে, তার যে কাঠামো, তার সাথে সে একটা নিরাপত্তার কাঠামো করলে তার যেসব উৎপাদন হয়, যেসব অস্ত্র বা যেগুলো অস্ত্রের সাথে সম্পর্ক, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে ড্রোন তুরস্ক বেশি গিয়েছে। এক্সাক্টলি সেই জায়গায় একটা সম্পর্ক হতে পারে। সেই জায়গায় আমি মনে দেখা আপনি দরকার। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম স্যার, সবকিছুর ক্ষেত্রে আপনি ব্যবসাটাকে সামনে আনছেন, বিনিয়োগটাকে সামনে আনছেন। পাকিস্তানের নিজের অর্থনীতি তো কোমর ভাঙা। তাহলে পাকিস্তানের সাথে আমাদের কিসের সম্পর্ক? যেহেতু আমরা ব্যবসা দেখছি না। তাহলে কেন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা খুব বেশি এখন দেখলাম যে সম্পর্কটা বাড়ছে? ওইটাই ওই বিল ক্লিনটনের একটা কথা ছিল না যে ইটস দ্য ইকোনমি স্টুপিড। মানে জিনিসটা হলো যে আমার অর্থনৈতিক কাঠামোটা আমার তো প্রফিটটা দেখতে হবে, আমার দেশের এমপ্লয়মেন্টটা দেখতে হবে। এটা হলো মেইন জিনিসটা। তাই না? আমি যেটা বললাম, রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই। যার জন্য যারা অনেকেই আমি দেখেছি যে টক শোতে খুব বলছেন, তারা পাকিস্তানের সাথে সম্পর্ক করা, হ্যাঁ, সদিচ্ছা হয়েছে, কোনো সন্দেহ নেই। বিভিন্ন কারণে হতে পারে। ভারত ভারতের সাথে আলাদাভাবে থাকার কারণে হতে পারে, মুসলিম কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু জিনিসটা হলো যে আমি এটাকে যদি বাড়াতে চাই, আমার তো প্রফিট আমি যদি প্রফিটই না করি, আমার যদি লস হয়, এবং যেটা এই মুহূর্তে যেটা বলা হলো সেটা হলো যে ওর নিজের অর্থনীতি তো অবস্থা ভালো অবস্থা না। খারাপ। তো ওর সাথে আমি কি করব? এখন এখানে একটা ইন্টারেস্টিং হলো, আমার ব্যবসায়ীরা কি চাইবে? আমার ব্যবসায়ীরা চাইবে যে আমার অবস্থা তোমার চেয়ে বেটার। আমি ঢুকতে পারছি কিনা তোমার মার্কেটে। সেইখানে যদি সে ঢুকতে না দেয়, স বাংলাদেশ তো ঢুকতে দিবে না। আরেকটু বাংলাদেশের ব্যবসায়ীরা একটু পাকিস্তান ব্যবসায়ীদের ব্যাপারে একটু সচেতন থাকবে। কারণ সে জানে যে ৭১ এর আগে সে এখানে ব্যবসা করত। তার কিন্তু আ ওই কি বলা হয়, শাখা-প্রশাখা আছে। এখনো আছে? থাকার কথা, না থাকার কোনো কারণ নেই। কারণ বেশিদিন তো আর হয়নি। না থাকার কারণ নেই। তো আমাদের ব্যবসায়ীরা তো সেই মাঠটা মানে ছেড়ে দিবে না। যে ঠিক আছে, আমি এমন একটা আনলাম, আমাকেই বার করে দিল। সে বরং চাইবে যে তার মাঠটা যেন বড় হয় ওই দেশে। সেই জায়গায় আমরা যেতে পারছি। যার জন্য আমি বলেছিলাম যে এটা গবেষণা করা দরকার। আমি কি বলা হয়, বেশ কতগুলো আ জুমের টক শো পাকিস্তানিদের, আমার একাধিক বন্ধু আছে। বলেছে যে এটা একটা গবেষণা শুরু করা দরকার যে আমি নতুন কি কাজ করতে পারি যেখানে কোনো কনফ্লিক্ট হবে না। কারণ যেটার উপরে আমরা যেমন রেডিমেড গার্মেন্টস, আমি কেন আমার মার্কেট, আমি হলো পৃথিবীর নাম্বার 2 মানে বলতে গেলে। হ্যাঁ, চীনের পরেই। চীনের পরেই। আমি কেন এই মার্কেটটা আমি পাকিস্তানি আরএমজি কে ছেড়ে দিব? ছাড়ব না, রাইট? না, কারণ নাই। আমার কতকগুলো ব্যাপারে তো আমি ছাড়ব না, তাই না? আমার চায়ের ওদেরও চা শুরু হয়েছে। আমি চাইব না যে আমার চাটা লস হয়ে যাক, ওর চাটা আমি এনে। স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে একটু রাইট। মাঝখানে একটু কথা বলতে চাই। যে পৃথিবীর সবচেয়ে বেশি বলা হয় যে এশিয়াতে সবচেয়ে বেশি এ চা খায় হচ্ছে পাকিস্তানের মানুষ। এবং ওদের একটা বড় বৈদেশিক মুদ্রা ব্যয় হয় শুধুমাত্র চা আমদানি করতে। এক্সাক্টলি এবং যার জন্য ওরা নিজেরাও চা তৈরি করা শুরু করেছে। মানে আমার কথা হচ্ছে যে আ যেই জায়গায় আমার কনফ্লিক্ট আছে সেটা তো চাবে না। যার জন্য আমি বলেছিলাম, পাকিস্তানি স্কলারদেরই বলেছিলাম যে লেট আস একটা আ কাঠামো তৈরি করা উচিত, গবেষণা। সেটা হলো যে আমি নতুন কি করতে পারি? নতুন কোনো প্রোডাক্ট করতে পারি কিনা, যেটা দুজনের প্রফিটেবল হতে হবে। প্রফিট না হলে কিন্তু চলবে না। কারণ মনে রাখতে হবে যে গ্লোবালি বড়, তার মধ্যে চীন একটা বিশাল একটা ম্যানুফ্যাকচারিং দেশ। আমাকে তো তার সাথে মানে প্রফিট মানে এমন একটা আইটেম করতে হবে যে
চীনের কাছ থেকেও আমি প্রফিট করতে পারি। আমি একটা এক্সাম্পল দিলে হয়তো একটু সহজ হবে। অবশ্যই। বাংলাদেশ আর ভারত একাধিক বর্ডার হাট করেছে, তাই তো? ৪-৫টা করেছে এবং ২ দেশের জিনিস আসে সেখানে এবং একটা ফিক্সড টাইমে তারা কেনাবেচা করতে পারে, ঠিক আছে? তো ভারতীয় এক জার্নালিস্ট সে মনে করলো যে আমি একটু বর্ডার হাটে যাই দেখি এবং কেনাকাটা করি। তো সে গেছে মানে এটা ভারতের পত্রিকায় ছাপানো হয়েছে। তো সে গেছে, যেয়ে সে বেশ কিছু জিনিসপত্র কিনেছে। কিনে গাড়িতে যখন উঠাচ্ছে, হঠাৎ করে তার মনে হলো যে আচ্ছা আমি যে জিনিসপত্র কিনলাম এটা কি মেড ইন বাংলাদেশ না মেড ইন ইন্ডিয়া? দেখে নেই। তারপরে সে বার করলো যে না, সব মেড ইন চায়না। তো মানে হাট বাংলাদেশ ভারতের কিন্তু মেড ইন এক্সাক্টলি। চায়না। তো আমি মনে হচ্ছে হাট যত বাড়াচ্ছে চাইনিজরা হাসছে। ভালো করে ফেলো আরো। মানে এইটা বুঝতে মানুষ পারছে না যে আমি তো মূলত সেই জায়গায় কিনবো, সেটাই বিক্রি করবো যেখানে আমার লাভ হবে। আমি তো নতুন করে সবকিছু করতে পারবো না, তাই না? সেই জায়গায় আমার মানে দৃষ্টি রাখলে যেটা পাকিস্তান আর বাংলাদেশ করতে পারে, আশা করি করবে। এখন ইকোনমিক ফোরাম-টোরাম তৈরি হচ্ছে যে তারা একটা গবেষণার মধ্যে যাবে। গবেষণা করে দেখবে যে আমি নতুন কিছু করতে পারি কিনা যেটা আমার চীন থেকেও আমার লাভ হবে বা থাইল্যান্ডের চেয়েও বেশি লাভ হবে। এমনকি ভারতের কাছ থেকেও আমার লাভ, ওই ধরনের যদি আইটেম হয় তাহলে আমি কাঠামোটা, ব্যবসায়িক কাঠামোটা শক্তিশালী করতে পারবো।